হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো রক্তবীজ 2 আর দেবী চৌধুরানী এই দুটি সিনেমার ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি জানি আমি অনেক দেরি করে ফেললাম ট্রেলার রিভিউ করতে, বিশেষত রক্তবীজ 2 তো অনেকদিন আগে ট্রেলার বেরিয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো রক্তবীজ 2 এর ট্রেলার কেমন লাগলো? সত্যি বলতে কি, এই সিনেমাটার যেরকমভাবে প্রমোশন হচ্ছিল, পরপর কি একটা পর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, আমি ধীরে ধীরে কিন্তু এই সিনেমাটার প্রতি আমার হাইপ বা এক্সপেকটেশন যাকে বলে একদম নীল হয়ে যাচ্ছিল। মানে গানগুলো ফ্লপ বলবো না, ঠিক জমছে না, বা এই যে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা যেটা আর কি একদম কপি, অ্যাজ ইট ইজ কপি আর কি কোনো একটা বড় সিনেমার, আমরা জানি। তো এবার এই যে ট্রেলারটা ড্রপ করা হয়েছে, এই ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এরকম একটা কিন্তু জোরদার ট্রেলার দরকার ছিল, বাট ট্রেলারটার মধ্যে কিছু ইস্যুও রয়েছে। দেখুন, প্রথমে যে এই ট্রেলারটা ভালো যেটা লাগলো, অল ওভার ট্রেলার কাটিং কিন্তু খুব সুন্দর। এখানে বলেই মানে আমরা সবাই জানি যে কী হতে চলেছে। এখানে মুনির আলম ভার্সেস আমাদের এই আবিরের চরিত্র, সম্ভবত তার নাম হচ্ছে প্রতাপ সিংহ যাও। তো এদের যে ক্ল্যাশ, এই ক্ল্যাশ শুধু এটা কিন্তু তাদের শুধু ক্ল্যাশ নয়, এটা হচ্ছে এই যে বাংলার যে প্রবলেম, দুই বাংলার যে প্রবলেম, এবং এই যে তার মাঝে ঢুকে যাচ্ছে সন্ত্রাসবাদী, এটা নিয়ে কিন্তু অনেকগুলো ইভেন্ট ঘটবে। এবং এখানে মুনির আলম অর্থাৎ অঙ্কুশের চরিত্র একটা ব্যাক স্টোরি দেখানো হবে, যেখানে কৌশানী তার আর কি প্রেমিকা হিসেবে রয়েছে। তো আমার যেটা সব থেকে বোকা বিষয় লাগলো যে দেখুন, একদিকে আমরা বলিউডে দেখছি ওয়ার স্পাই ইউনিভার্স, সেখানে বারবার মানে এটা ওয়ার 2 এর আগেই হয়েছে, মানে ওয়ার 2 এর আগে পর্যন্ত যে কটা সিনেমা হয়েছে সেখানে ঘুরে ফিরে ইন্ডিয়া পাকিস্তানের ভালো সম্পর্ক নিয়ে চলে আসছে, তারপরে তাদের যে এজেন্টগুলো একসাথে কাজ করছে, এই একটা বিষয় ঘুরে ফিরে চলে এসেছে। এবার রক্তবীজ 2 এর ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ট্রেলারে বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের আমরা একটা অন্য সাইড দেখাতে চলেছি, যেখানে বাংলাদেশের খুব আর কি ভালোভাবে প্রেজেন্ট করতে চলেছি। আমি বলছি না যে বাংলাদেশ সম্পূর্ণ একটা খারাপ বা কিছু, আমি বলতে চাইছি যে এই যে ইন্ডিয়া পাকিস্তান যে টেমপ্লেটটা বলিউডের স্পাই ইউনিভার্সে ইউজ করা হয়েছে, ঠিক সেই টেমপ্লেট, সেই ইন্ডিয়া বাংলাদেশের যে টেমপ্লেট, সেটাকে আবার কিন্তু রক্তবীজ 2-তে নিয়ে আসা হলো। তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? তাহলে প্রেজেন্টেশনের যে পার্থক্য, যে আমরা এরকম একটা আলাদা একটা ফ্র্যাঞ্চাইজি বানাচ্ছি, এখানে তো পার্থক্য রইল না। এখানে বাংলাদেশের প্রাক্তন যিনি আর কি প্রধানমন্ত্রী ছিলেন, তার আর কি আলাদা একটা চরিত্র রাখা হয়েছে, তাকেও বেশ মোটামুটি ঠিকঠাকই লাগলো। আমি জানতাম যে এরকম একটা হবে, বাট সবচেয়ে হাসি লাগে যখন একটা ডায়লগ তার আসে, তিনি বলেন যে আমার দেশের মানুষ আমাকে মারবে না। আমি সত্যিকারে কি বলবো, মুহূর্তের জন্য আমি পুরো ট্রেলারটা পজ করে হাসছি। যাই হোক, কিছু তো একটা আশা ছিল। এবার আমি বলছি না যে সেই কাণ্ডের আগে সিনেমাটা বানানো হয়েছে, সিনেমাটা শুটিং তো কারেন্টলি হয়েছে, বাট কি অদ্ভুত বিষয় দেখুন, যেটা বলছে তার একটা উল্টো দিক কিন্তু ঘটে গেছে। হ্যাঁ, যাই হোক, তো আমার ওই বিষয়টা বেশ হাসি পেলো। এছাড়া অঙ্কুশের যেরকম প্রেজেন্টেশন, জাস্ট কয়েকটা সিনে অঙ্কুশ রয়েছে, তাকে কিন্তু বেশ ভালো লাগছে। এবং একদম ট্রেলারের এন্ডে ওই যে অঙ্কুশ চিৎকার করছে, আবিরকে একটা জায়গায় ঠেসে ধরে রেখেছে, মানে ওই জায়গাটা কিন্তু বেশ মজা দিয়েছে। এছাড়াও গোটা ট্রেলার নিয়ে একটা আলাদা মশকরা হয়েছে, যে এই যে মিমি আর আবিরের যে কি প্রেমটা হয়ে যাচ্ছে, যে একটা জায়গা আছে সেখানে বলছে পার্টনার্স ইন ক্রাইম। তো অনেকে এটা নিয়ে মিম বানাচ্ছে যে লোকে নাকি জানতো যে সে বোঝে না থাকে নাকি তারা জানতো যে এরা দুজন এক হয়ে যাবে। তো যাই না এটাই কিনা। আর একটা বিষয় যে কৌশানী, তার একটু বাংলা বলার টানের মধ্যে কেমন অদ্ভুত লাগলো, একটা ডায়লগ যদিও শোনা গেছে, বাট তারও কিন্তু ক্যারেক্টারটা হয়তো একটা সময় গিয়ে গায়েব হয়ে যাবে, এটা একটা হিন্ট কিন্তু ট্রেলারে দেওয়া হয়েছে। এবং কোনো একটা হয়তো প্রবলেম হবে এই অঙ্কুশের, পার্সোনাল প্রবলেম হতে পারে, যেখান থেকে সে সন্ত্রাসের মানে সাথে জড়িয়ে যাবে। ভারত পাকিস্তানের যে টেমপ্লেটটা রয়েছে সেটাকে ইউজ করা হচ্ছে, সেই আর কি দুই দেশের মধ্যে মানে আর কি সংঘাত চলছে, তারপর আবার বন্ধুত্ব হয়ে যাচ্ছে, এগুলো আর কি দেখানো হবে, আমি বুঝতে পারছি। কিন্তু দেখা যাক আদৌ কি এটা ভালো ছবি হয় কিনা। এবং যে সবথেকে বেশি চিন্তার বিষয় যে এটার সাথে কিন্তু অনেকগুলো ক্ল্যাশ রয়েছে। আমি জানি যে রক্তবীজ 2 একটা অডিয়েন্স থাকবে, উইন্ডোজের একটা অডিয়েন্স রয়েছে, তবে যেহেতু এটা একটা কমার্শিয়াল ছবি, উইন্ডোজের ধাঁচের বাইরে,
হ্যাঁ, রক্তবীজ ভালো কাজ করেছে, বহুরূপী ভালো ছবি হয়ে গেছে, ব্লকবাস্টার হয়ে গেছে, এটা মানলাম, কিন্তু এই ছবিটা যেরকম মাঝে মাঝেই এক্সপেকটেশন ফল করেছে তাতে একটু চিন্তা থেকে যায়। এবং যেহেতু বড়টা ক্ল্যাশ হচ্ছে, দেখুন রঘু ডাকাতের কিন্তু অ্যানাউন্সমেন্ট বহু আগে থেকে হয়েছিল, কিন্তু এই ছবিটা মাঝখান থেকে ঢুকে গিয়ে একটা সাহস দেখানোর চেষ্টা করেছে উইন্ডোজ টিম। দেখা যাক কোন তারা সফল হতে পারে কিনা। এটা গেল রক্তবীজ 2 এর ট্রেলার। এবার কথা বলবো দেবী চৌধুরীর ট্রেলারটা নিয়ে। দেখুন, যখন আমি এর বাজেটটা শুনেছিলাম না 25 কোটি, আমি বিশাল আনন্দ পেয়েছিলাম যে 25 কোটি মানে বিশাল কিছু বানিয়ে দেবে। কিন্তু ওই যে আমরা হাতে চাঁদ পেলে সেটা তো মানে মূল্য দিতে জানি না। 25 কোটি টাকায় তারা দেখিয়েছে অনেক কিছু, প্রেজেন্ট করেছে অনেক কিছু, কিন্তু আসল যে জায়গাটা এই যে ভিএফএক্স, এই ভিএফএক্স জিনিসটা অনেক জায়গায় অনেক ভালো ভালো মানে অনেক কম বাজেটের সিনেমাতে কিন্তু অনেক ভালো হয়। আমি একটা সিনেমা বলছি, আপনারা দেখবেন, একটা তেলুগু ছবি ছিল, সেটার বাজেট সম্ভবত 5 কোটি কি 8 কোটি ছিল। সেই সিনেমাটা ছিল গামি। আপনারা সেই সিনেমার ভিএফএক্স দেখবেন, সেখানে একটা লায়নের ভিএফএক্স দেখবেন, এত সুন্দর সেই ভিএফএক্সটা। তো মানে গোটা ছবিটা ওই কম বাজেটে অত সুন্দর বানানো হয়েছে। এখানে 25 কোটি যে খরচটা করা হয়েছে, আমি বুঝতে পারছি না কোন দিকে খরচটা গেল। ভিএফএক্স কিছু জায়গায় ভীষণ ডাল। হ্যাঁ, চরিত্রের গঠন বা চরিত্রকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বা সেই সময়ের যে বাংলাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখতে কিন্তু ভালো লাগছে। এখানে শ্রাবন্তীর যেরকম অ্যাপিয়ারেন্স বা ওই যে ভবানী পাঠক, যেটা আর কি মূল আকর্ষণ হয়ে আছে প্রসেনজিতের চরিত্রটা, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। কিংবা কিছু রাতের দৃশ্য রয়েছে, সেগুলো ভালো লাগছে। কিন্তু কিছু জায়গায় ভিএফএক্স এতটা উইক। যেমন একটা অংশ রয়েছে, আপনারা দেখলেই বুঝে যাবেন, জলের মধ্যে দিয়ে তারা নৌকাতে করে যাচ্ছে, ভিএফএক্সটা পুরো চোখে লাগছে। তো আমি বুঝতে পারছি না যে এক্ষেত্রে কেন একটু এফর্ট দেওয়া হলো না এই ভিএফএক্স এর ক্ষেত্রে। একটা সময় বাংলা সিনেমাতে আমরা দেখেছি যে সাউথ থেকে আর কি আনা হতো স্টান্ট মাস্টারদের, গায়ক গায়িকাদের আনা হতো। তাহলে সাউথ থেকে ভিএফএক্স আর্টিস্টদের কেন আনা হচ্ছে না? কিংবা আমাদের বাংলা তো অনেক এমন রয়েছে যারা আর কি ভিএফএক্স শিখেছে, ফ্রিল্যান্সিং করছে, তারা যদি এফর্ট দেয় তাহলে হয়তো এর থেকে আরো ভালো ভিএফএক্স কিন্তু করে যেতে পারতো। তো দেখুন, আমি মানে ওই একটা বিষয় নিয়ে হতাশ যে ভিএফএক্সটা হয়নি। এছাড়া বাকি সব ওই বাংলার যে সবটা তুলে ধরা, ওগুলো কিন্তু ঠিকঠাক লাগছে। সমস্যা হচ্ছে যে ভিএফএক্সটা মার খেয়েছে। এবার হতে পারে যে এটার জন্য বহু ট্রোল হবে, বা যদি তারা চায় যে ক্যান্সেল করে দেবে প্রজেক্টটা, তাও করে দিতে পারে। কিন্তু আমি চাইছি যে করে দিই। তার কারণ কি, আমার এই ক্ল্যাশে ঢোকার থেকে ভালো যে আমি একটু সময় নিয়ে ভালো আর কি একটা প্রেজেন্টেশন করি। চাইলে তারা ক্রিসমাসে আনতে পারে, কিংবা পরের বছর নববর্ষ পর্যন্ত সময় রয়েছে সেই সময়ও আনতে পারে। কিন্তু একদিকে ক্ল্যাশের মধ্যে ঢোকা, তার পাশাপাশি এরকম একটা উইক প্রেজেন্টেশন রয়েছে ভিএফএক্স এর মধ্যে, চিন্তার বিষয় অবশ্যই। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমি জানি যে যতই সিনেমাটা ভালো হোক না কেন, ওই পোর্শন নিয়ে কিন্তু ভীষণ সমালোচনা হবে, এবং সেখানে কিন্তু চিন্তা রয়েছে সিনেমাটা নিয়ে। তো এই ছিল আমার দুটো ট্রেলার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।